আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন কোনো উপদেষ্টা। তাদের বিশ্বাস করায় গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে আবারও ঐকমত্য কমিশনের বৈঠক, 15 অক্টোবরের মধ্যে সই করার লক্ষ্য। চাকসু নির্বাচন ঘিরে অনলাইনে জমে উঠেছে প্রচারণা। সাইবার আক্রমণ ঠেকাতে যথেষ্ট নির্বাচন কমিশন। এবং পদ্মা সেতু হলেও জ্বালানি সংকটে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি দক্ষিণাঞ্চলে। বেশিরভাগ প্লট খালি বরিশাল বেসিক শিল্পনগরীর। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর অনেক। রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়ে নিয়েছেন, আবার অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়টিও। এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, উপদেষ্টাদের বিশ্বাস করাই ছিল গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল। হোসেন জাহিদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শপথ গ্রহণ করতেছি যে 8 আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। বেশ কয়েকবার সংযোজন বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় 23 জনে। সরকার গঠনের 1 বছরেরও বেশি সময় পর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা। অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন, এমন অভিযোগও করেন তিনি। আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র জনতার অবদানই মুখ্য, এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সাথে লিয়াজো করেছেন। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। উপদেষ্টার আসনে ছাত্র নেতারা বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো, এই সরকার 3 মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস। ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে, এখনো সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। যদি জাতীয় সরকার করতো, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। তো আমাদের কাঁধে ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করতে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরু হবে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, মঙ্গলবার সংলাপের ইতি টেনে 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদে সই করতে চায় কমিশন। ইতোমধ্যে সনদ চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর ঐকমত্য ও স্বাক্ষরের অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। বিএনপি 12 দলীয় জোট সহ একাধিক দলের দাবি, পরবর্তী সংসদেই সাংবিধানিক সংস্কারগুলো হতে হবে।
অন্যদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ একাধিক দলের দাবি নির্বাচনের আগেই সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সব সংস্কার কার্যক্রম করতে হবে। আর এনসিপি, গণতন্ত্র মঞ্চগুলো একাধিক দলের দাবি গণপরিষদের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করার। গেল 17 সেপ্টেম্বর সবশেষ সংলাপে দলগুলোকে সমঝোতার জন্য নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিল ঐকমত্য কমিশন। চাকসু নির্বাচন ঘিরে অনলাইনে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা তো বটেই, ভোটাররাও করছেন যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য আলোচনা আর সমালোচনা। আর পক্ষে বিপক্ষের এই সমস্ত আলোচনায় কখনো কখনো দেখা দিচ্ছে তিক্ততাও। নির্বাচন ছাপিয়ে ব্যক্তি আক্রমণ কিংবা অবমাননাকর হিংসাত্মক আক্রমণও দেখা যাচ্ছে অনলাইনে। এদিকে নির্বাচন কমিশন বলছে কোনোভাবেই এই সমস্ত বরদাস্ত করা চলবে না। শোয়েব রহমান জানাচ্ছেন বাকিটা। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন যে কোনো নির্বাচনের অন্যতম প্ল্যাটফর্ম। প্রচারণা, জনসমর্থন তৈরি, প্রতিপক্ষকে ঘায়েল কিংবা ব্যক্তিগত আক্রমণ সবই চলছে এখানে। এমন বাস্তবতায় চাকসু নির্বাচনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার হাওয়া। প্রার্থীর ছবি, প্যানেলের ফটোকার্ড ও ভিডিও কন্টেন্টের মাধ্যমে সরব উপস্থিতি এখানে। কন্টেন্ট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, সশরীরে প্রচারণা তো চলছেই। পূর্ববর্তী সময়ে যেহেতু আমি একজন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, এই সময় আমি ক্রীড়ার জন্য কি করছি, আমার অভিজ্ঞতাগুলো কি, এগুলো আমি জানানোর চেষ্টা করছি অনলাইনে। চাকসুতে নির্বাচিত হলে আমরা কি কাজ ক্যাম্পাসে করব, এই ভাবনাগুলো আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ডাকসু নির্বাচনে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে। এর মধ্যে 231টি বিজ্ঞাপন বিশ্লেষণ করেছে তথ্য যাচাইয়ের প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব। এর মধ্যে উল্লেখযোগ্য 76টি বিজ্ঞাপন ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে আর 49টি স্বতন্ত্র প্রার্থীর। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের পক্ষে প্রচারিত হয়েছে 14টি বিজ্ঞাপন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ, নারীর প্রতি বিদ্রূপ মন্তব্য সহ নানা কর্মকাণ্ডও চোখে পড়ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে এ নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। ঢাবিতে যেমন হয়েছে যে অনেক প্রার্থী একটু কথাবার্তা বা বন্ধু বান্ধবের সাথে বা ক্লোজ জুনিয়রদের সাথে কথাবার্তা বলছে, একটা বেফাস মন্তব্য বের হয়ে গেছে। এটা আসলে বন্ধু বান্ধব বা সিনিয়র মধ্যে আলোচনা হয়, তো এই আলোচনাগুলো যদি মিডিয়ার সামনে চলে আসে তাহলে হচ্ছে ইমেজ একটা ক্ষুণ্ণ হয়। অনলাইন প্রচারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, মানে কি একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে বা ভোটার বিভিন্ন নির্দিষ্ট দলীয় ভোটাররা আরেকজন প্রার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বা করতেছে। এটা আচরণবিধি প্রতিপালন টিম আছে, সেখানে আমরা সব ধরনের মানুষকেই আমরা ইনভলভ করেছি। সুতরাং সেই জায়গাগুলো আমরা আমার মনে হয় যে আমরা একটা সদুত্তর ওনাদের কাছ থেকে পাবো। প্রার্থীর ব্যক্তিগত গোপনীয়তা অনলাইনে যেন হুমকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবিও রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব রাখতেছি, সেটা হচ্ছে যে যেন আমাদের কোনো কন্টেন্টের মাধ্যমে, আমাদের কোনো আচার আচরণের মাধ্যমে, আমাদের কোনো বক্তব্যের মাধ্যমে যেন কারো কোনো ধরনের কেউ যেন কোনো ধরনের হেয় প্রতিপন্ন না হয়। আগামী চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। পূজার ছুটির পর আজ থেকে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফলে আজ থেকে প্রচারণা শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সবশেষ খোঁজখবর রাখার জন্য আমাদের সঙ্গে আছেন শোয়েব রহমান। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় পূজার ছুটির পরে খুলেছেন এবং সেখানকেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনের প্রচারণা কিন্তু শুরু হচ্ছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছেন সহকর্মী মারুফ হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই চাকসু নির্বাচনের সবশেষ খোঁজখবর জানার জন্য শোয়েব আপনার কাছে। শোয়েব, আমি জানতে চাই যে আসলে এই যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং সবকিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশ আবারও নিশ্চয়ই ক্যাম্পাসে দেখা যাচ্ছে, সবশেষ অবস্থা কি দেখতে পাচ্ছেন? ছাত্ররা এবং যারা প্রার্থীরা আছেন কি বলছেন?
নিক, পুজোর ছুটির পরে আজকেই প্রথম ক্যাম্পাস খুলেছে এবং প্রথম দিনে সকাল থেকে আমরা দেখেছি বেশ কয়েকটি প্যানেল কিংবা প্রার্থীরা স্বতন্ত্র যারা রয়েছেন বেশ কয়েকজন কিন্তু প্রচারণার মাঠে নেমেছেন, কিন্তু তাদের সাথে কথা বললে আমরা যেটুকু দেখলাম কিংবা আমরাও ক্যাম্পাসে এসে যেটুকু দেখলাম যে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি প্রথম দিনে যেরকমটা থাকে ঠিক সেরকমই রয়েছে। খুব সীমিত উপস্থিতি শিক্ষার্থীদের, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখনও ক্যাম্পাসে ফেরেননি। যেটি হয় স্বাভাবিক যে ছুটির পরে ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা চালু হতে পুরোদমে চালু হতে 1-2 দিন সময় লাগে। প্রার্থীরাও বলছেন যে তারা বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি নেই এবং তারা আশা করছেন যে হয়তোবা আরও 2-1 দিন পরে যখন শিক্ষার্থীরা পুরোদমে ক্যাম্পাসে আসবেন তখন তাদের যে প্রচারণা সেটি আরও বেগবান হবে। তবে এর মধ্যে যেদিন ব্যালট পেপারের নম্বর পাওয়া যায় তার পরদিন থেকে কিন্তু ক্যাম্পাস ছুটি হয়ে যায়। এই ক্যাম্পাস ছুটির মধ্যেও কিন্তু যারা প্রার্থী রয়েছেন বেশিরভাগ প্রার্থীই কিন্তু ক্যাম্পাসে থেকে গিয়েছিলেন এবং সেই সময়টাতেও কিন্তু যারা হলে কিংবা কটেজে কিংবা আশেপাশের মেসে অবস্থান করছিলেন তাদের মাঝে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন এবং এই সময়টাতে তারা তাদের লিফলেট ছাপানো থেকে ডিজিটাল কন্টেন্ট অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেই কন্টেন্টের মাধ্যমে প্রচারণা চালানোর যে কার্যক্রম সেই কাজগুলো কিন্তু তারা ইতিমধ্যে গুছিয়ে এনেছেন। অর্থাৎ নির্বাচনের আগে মাঝখানে এখন যেই সময়টুকু পাওয়া যাবে সেটিকে তারা সর্বোচ্চ ব্যবহার করার জন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল তাদের একটি দল আমরা দেখেছি, তারা এই সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের এখানে তারা তাদের প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। আমরা যোগাযোগ করেছিলাম ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে তাদের সাথে, তারাও আরও প্রায় আধা ঘন্টা পরে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি শুরু করবেন। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেই দলগুলো রয়েছে বা যে প্যানেলগুলো রয়েছে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে প্রচারণার মাঠে নামবেন এবং তখন কিন্তু সেই প্রচারণার যে কার্যক্রম সেটি আরও জমজমাট হয়ে উঠবে এবং প্রচারণার পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে শিক্ষার্থীদের বা ভোটারদের সেই সাথে প্রার্থী যারা রয়েছেন তাদের কোনো যদি দাবি থেকে থাকে সেই দাবিগুলো শোনার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও আজ বেলা 2টায় একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় শিক্ষার্থীদের কারো কোনো অভিযোগ থাকলে সেই বিষয়গুলো নির্বাচন কমিশন শুনবেন এবং সেগুলোর প্রেক্ষিতে তারা পদক্ষেপ নেবেন। তবে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু বন্ধের সময়টা তো নির্বাচন কমিশন কার্যক্রম চালু রেখেছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেখানে বেশিরভাগ অভিযোগই হচ্ছে যে নারী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করা হচ্ছে, তাদের ব্যাপারে মিথ্যাচার করা হচ্ছে। এই ধরনের বেশ কিছু অভিযোগ কিন্তু আসলে জমা পড়েছে এবং সেগুলো নিয়ে হয়তো নির্বাচন কমিশনের সাথে আজকে প্রার্থীরা তাদের অভিযোগ জানাবেন এবং নির্বাচন কমিশনার এই ব্যাপারে তাদের গৃহীত পদক্ষেপগুলো জানাবেন। অনেক আমাদের সঙ্গে শোয়েব রহমান চাকসু নির্বাচনে সবসময় জানাচ্ছিলেন। এবার একটু মারুফ হাসানের কাছে চলে যাই রাকসু নির্বাচনের তো খবরাখবর জানার জন্য। মারুফ, যেমনটা চট্টগ্রামে জানছিলাম যে চট্টগ্রাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সেখানে ঢিলেঢালা অবস্থা, আসলে শুরুতেই খুলেছে ক্যাম্পাস, আরও কিছুদিন সময় লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা বর্তমানে এবং পাশাপাশি সশরীরে আসলে যারা প্রার্থীরা আছেন তারা ভোট চাইছেন কিনা বা চাইতে শুরু করেছেন কিনা? অনেক সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী আছেন তাদের কিন্তু সকাল থেকে তাদের লিফলেট বিতরণের যে চাহিদাটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীরাও পূজার ছুটির পর তারাও কিন্তু ফিরতে শুরু করেছেন এবং ক্লাস পরীক্ষাগুলোতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এরই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। তাদের প্রচারণার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লিফলেট এবং অন্যান্য যেসব প্রচারণা মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বন্ধের সময়গুলোতেও কিন্তু তারা সেগুলো কিন্তু ব্যবহার করেছে। তাদের প্রচারণার কার্যক্রম কিন্তু বন্ধ ছিল না। এরপর আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু দেখা যাচ্ছে পরিবহন মার্কেট সহ বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর সহ যে জায়গাগুলোতে মূলত একাডেমিক কার্যক্রম চলমান আছে সেই জায়গাগুলোতে প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তাদের যে ভোট চাওয়া সেটি কিন্তু তারা চেয়ে নিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের জিএস পদপ্রার্থী নাফিল জীবন সেও কিন্তু এখানে আছেন এবং সকাল থেকেই তারা তাদের যারা সমর্থনকারী আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন প্ল্যানিং করছেন এবং পরবর্তীতে তারা প্রচারণার কার্যক্রমগুলো পরিধিগুলো আরও কোন কোন জায়গায় বাড়ালে তাদের পক্ষে ভোট বেশি সংগ্রহ করতে পারবেন এই কার্যক্রম কিন্তু তারা চলমান রাখছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আবাসিক হলগুলোতেও যারা হল সংসদে নির্বাচন করবেন সেসব প্রার্থীরাও তাদের প্রচারণা কার্যক্রম কিন্তু চলমান রেখেছেন। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে গত 20 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটে তার পরবর্তীতে কিন্তু 22 সেপ্টেম্বর থেকে তাদের কিন্তু প্রচারণা কার্যক্রম স্থগিত করা হয়। তাদের স্থগিত করার
তারপরে নতুনভাবে কিন্তু নির্বাচন কমিশন আবারও সময়সীমা বৃদ্ধি করে দেয়, যেটি আজ থেকে শুরু হয়ে আগামী 14 অক্টোবর পর্যন্ত তাদের সেই প্রচারণা কার্যক্রম কিন্তু চলবে। এবং এই সময়ের মধ্যে মূলত প্রার্থীরা সব ভোটারের কাছে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি চালিয়ে যাবে এবং তুলে ধরবেন তাদের সব শেষের যে পরিস্থিতি ভোটারের সেই জায়গাগুলো, যাতে তাদের পক্ষে ভোট বেশি আসে এবং আগামী রাষ্ট্র নির্বাচনে তারাই যাতে মনোনীত প্রার্থী হওয়ার পরে এবং এই শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করতে পারে। এখানে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমন চাহিদা এবং চাওয়া, পাশাপাশি এখানে যারা প্রার্থী আছেন তারাও চেষ্টা করছেন শিক্ষার্থীদের একদম গোড়দোড়ায় গিয়ে তাদের দাবি দাওয়াগুলো শোনার জন্য এবং তাদের পক্ষে কাজ করার জন্য। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের প্রচারণা উৎসবমুখর পরিবেশে চালিয়ে যাচ্ছেন এবং যেহেতু আজকেই প্রথম পূজার ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে এবং খোলার পরে একটু শিক্ষার্থীদের আশা এবং আনাগোনা খুব কম মনে হলেও তাদের কিন্তু প্রচারণা থেমে নেই। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের প্রচারণার এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন রাষ্ট্র নির্বাচনের সবশেষ পরিস্থিতি। এর আগে চাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন শোয়েব রহমান। এবার একটু ময়মনসিংহের দিকে তাকাতে চাই, যেখানে দীর্ঘ প্রায় 34 দিন বন্ধ থাকার পর খুলেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আর সেখানে পাঠদান কার্যক্রমও শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের পদচারণা আবারও মুখর হতে শুরু করেছে ক্যাম্পাস। এই বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন হারুনুর রশিদ, জানানোর জন্য সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হারুন, প্রায় দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ের খোলার পর আসলে শিক্ষার্থী এবং শিক্ষকরা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। প্রায় 34 দিন পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুলেছে আজ, এবং বিশ্ববিদ্যালয় খোলার কারণে কিন্তু আসলে ঠিক আগের মতোই এখন শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়েছে ক্যাম্পাস। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কৃষি প্রকৌশল অনুষদের যে জায়গা সেটি, এবং এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষার্থীরা ক্লাসরুমের সামনে বেশ জড়ো ছিল এবং মাত্রই ঠিক 10টায় এখানে ক্লাস শুরু হয়েছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন ক্লাসরুম, বিশেষ করে কৃষি প্রকৌশল অনুষদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে কিন্তু ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু বেশ, এবং শিক্ষকরাও এসেছেন। এবং দীর্ঘ 34 দিন পর আসলে এই বিশ্ববিদ্যালয় খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থী শিক্ষক সবাই। বিশেষ করে এই 34 দিনে কিন্তু শিক্ষা কার্যক্রমের বেশ ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু শিক্ষকরাও চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলেছেন যে অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স দুটি ফ্যাকাল্টির কম্বাইন্ড ডিগ্রি নিয়ে যে একটি আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে গত 31 আগস্ট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এরপর থেকেই কিন্তু একটি অচলাবস্থা সৃষ্টি হয়। যদিও কিছু শিক্ষার্থী হলে অবস্থান করে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে গেছে, কিন্তু অচলাবস্থা কিন্তু কাটেনি। অর্থাৎ দুটি ফ্যাকাল্টির এই সমস্যার কারণে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে একেবারে ক্লাস পরীক্ষা স্থবির হয়ে যায়, বন্ধ হয়ে যায়, যার কারণে শিক্ষার্থীদেরও একটা দীর্ঘদিনের দাবি ছিল যে দ্রুত যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হয় এবং সেটি কিন্তু হয়েছে। এবং এই খুলে দেওয়ার কারণে কিন্তু আজকে যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে এতে কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা আশা করছেন যে আর কোনো সময় যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কখনোই বন্ধ না হয়, ক্লাস পরীক্ষা যেন বন্ধ না হয়, সেই দাবিটি কিন্তু তারা করেছেন। এবং শিক্ষকরাও যেটি বলেছেন যে বন্ধ থাকার কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন শিক্ষকরা সেটি পুষিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী হারুনুর রশিদ যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীর যে রক্ষা চলমান প্রকল্প, তার প্রায় 2 কিলোমিটার এলাকা নদী ভাঙনের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর প্রকল্প এলাকাতে মালামাল সরিয়ে নিতে হচ্ছে ঠিকাদারদের। এই নিয়ে জাজিরার ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন জানানোর জন্য সবশেষ কাজী মনিরুজ্জামান। মনির, আপনার মাধ্যমে জানতে চাইছিল প্রকল্পের কাজ আবার কবে নাগাদ শুরু হবে এবং ঠিকাদাররা কি বলছেন এই ভাঙনকে কেন্দ্র করে? প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে সেটা কিন্তু আসলে ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ড কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না, অর্থাৎ যেই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে
প্রকল্প কিন্তু চলমান রয়েছে। এই প্রকল্পটি জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প নামে, এবং 2023 সালে কিন্তু এই প্রকল্পটি শুরু হয় এবং এটি শেষ হওয়ার কথা 26 জুনে। 2 বছর সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। ঠিকাদাররা কিন্তু কাজে গাফিলতি করেছেন, এমনটা স্থানীয়দের অভিযোগ। তারা বলছেন যে কাজ দেরিতে তারা শুরু করেছে। এই চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের শেষাংশের যে 10টি প্যাকেজ রয়েছে সেই কাজ শুরু করেছে, এবং জুন মাসের পর থেকেই কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনের কারণে এই প্রকল্পের যেই জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল, তার কিন্তু প্রায় 5,24,000 জিও ব্যাগ পানির স্রোতে চলে গেছে, অর্থাৎ যার মূল্য কিন্তু আনুমানিক বলা হচ্ছে যে প্রায় 35 কোটি টাকা। আর এই অংশ ক্ষতিগ্রস্ত হয়। এখন এই বাঁধটির নতুন করে একটি নকশা করতে হবে। নকশা করার পরে তারপরে এখানকার কাজ শুরু করতে পারবে ঠিকাদার, এমনটা ঠিকাদাররা বলছেন। তারা বলছে যে আসলে এখন যে মালামাল তারা রেখেছেন সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন, নিরাপদ স্থানে নেওয়ার পর আবার নতুন করে ভাঙন থামলে তারা কাজ শুরু করতে পারবেন। অনেক আসলে শরীয়তপুরের জাজিরায় এই পদ্মা তীর কিন্তু বেশ ভাঙন প্রবণ, এবং আমরা লক্ষ্য করেছি যে এই বছরের বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পদ্মা সেতুর যে ভাটিতে একটি তীররক্ষা বাঁধ ছিল সেটি কিন্তু ভেঙে গিয়েছিল। এরপরে কিন্তু এই প্রায় 8.67 কিলোমিটারের এই দীর্ঘ বাঁধটি, নির্মাণাধীন বাঁধটি কিন্তু ক্ষতির মুখে, ভাঙনের মুখে পড়ে, এবং এর ফলে কিন্তু এই এলাকার প্রায় 150টি বসতঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা যতটা জানতে পেরেছি যে এখনও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় 800 বসতঘর, স্থানীয়রা এমনটাই বলছেন। আর এই প্রকল্পটি নেওয়া হয়েছে 2023 সালে, এবং এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে 860 কোটি টাকা। তো এই প্রকল্পের ফলে মানুষের মধ্যে যে আশা সৃষ্টি হয়েছিল, এখন কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কিত। তারা বলছেন যে আসলে এই প্রকল্প আবার কবে নাগাদ শুরু হবে, এবং এই কাজ শুরু না হওয়া পর্যন্ত কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে আসলে নতুন করে ভাঙন থামলে তারপরে নকশা করে ঠিকাদারদের মাধ্যমে কাজ করা হবে। অনেক কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে। পদ্মা সেতু চালুর কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও বরিশালে বিসিক নগরীতে শিল্প স্থাপনে কোনো গতি নেই। শিল্পবান্ধব পরিবেশ আর গ্যাস সরবরাহ না থাকায় কাঙ্ক্ষিত যেই সাফল্য তা মিলছে না বলে দাবি করছেন প্রতিষ্ঠানের মালিকরা। তবে চলমান সংকট দূর করা গেলে বিসিক শিল্পনগরী হতে পারে দক্ষিণাঞ্চলেরই শিল্প স্থাপনের এক আধুনিক মডেল। এদিকে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতে নানা ধরনের পরিকল্পনার কথা বলছে বিসিক। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 1960 সালে বরিশাল সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডে 130 একর জায়গায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। সড়ক, ল্যাম্পপোস্ট, ড্রেন, সীমানা প্রাচীর সহ সব কাজ সম্পূর্ণ হলেও খালি পড়ে আছে সারি সারি প্লট। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। পদ্মা সেতু চালুর পর ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের আশা করেছিল দক্ষিণাঞ্চলবাসী। তবে সেতু চালুর 3 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। শিল্প প্লটের 4 ভাগের মাত্র 1 ভাগ রয়েছে উৎপাদন কার্যক্রমে। এ অবস্থার পেছনে গ্যাস সংযোগ না থাকা, প্লট বরাদ্দে অনিয়মকে দায়ী করছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। যে ধরনের কর্মচাঞ্চল্যতা এখানে হওয়ার কথা সেটা আসলে সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা বিসিকের আলাদা বিদ্যুতের ফিডার রয়েছে, কিন্তু এটা অকার্যকর, এবং এখানে সেফটি সিকিউরিটির জন্য আরও ভালো ব্যবস্থা করা দরকার। গ্যাসটা তো শিল্পের জন্য একটা অপরিহার্য। এখন দেখা যায় যে আমাদের এখানে বড় শিল্পগুলো গড়ে উঠতেছে না, একমাত্র হলো গ্যাসের কারণে। আয়তনের দিক থেকে দেশের অন্যতম বড় হলেও সুযোগ সুবিধায় অনেকটা পিছিয়ে এই শিল্পনগরী। প্রতিষ্ঠার পর কিছু সংস্কার হলেও রয়েছে নিরাপত্তা ঝুঁকি সহ বেশ কিছু প্রতিবন্ধকতা। তবে ভোলা থেকে গ্যাস সরবরাহ আর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বরিশাল চেম্বার অব কমার্সের এই পরিচালক। নৌপথে কানেক্টিভিটি নেই, আমাদের বরিশাল বিসিকে গ্যাস নেই, এবং বরিশাল বিসিকটি আসলে রিসেন্টলি কিছু উন্নয়ন হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, কিছু লো ল্যান্ড ভরাট করা হয়েছে, কিন্তু সে সমস্ত জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি আছে। এই ঘাটতিটি পূরণ করলে আমার মনে হয় অনেক উদ্যোক্তা এখানে ইনভেস্টমেন্টে সাহস করবে।
2017 থেকে 2021 সালের মধ্যে প্রায় 71 কোটি টাকা ব্যয়ে 31 একর জায়গায় নতুন 92টি প্লট করা হয়েছে। এছাড়া নতুন সড়ক নির্মাণ, সীমানা প্রাচীর সহ নানা উন্নয়নমূলক কাজও হয়েছে। বর্তমানে এই শিল্প নগরীতে ফরচুন শু হাউস, বেঙ্গল বিস্কুট, বেকারি, প্রিন্টিং, ফার্নিচার, বোতলজাত পানির ফ্যাক্টরি, অ্যালুমিনিয়াম কোকারিজ ফ্যাক্টরি সহ রয়েছে নানা ধরনের প্রতিষ্ঠান। তবে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিসিক কর্তৃপক্ষ। মাঝারি আকারের বা ক্ষুদ্র আকারে যারা এই প্লট নিয়েছে তারা উৎপাদনে যেতে পারছেন না। গ্যাসের কথা বলছেন যে আমরা গ্যাস পাইলে উৎপাদনে যেতে পারি। বেসিক্যালি গ্যাসটা একটা চ্যালেঞ্জ হয়েছে এই মানে একটু বৃহৎ পরিসরে বা একটু বাড়ানোর ক্ষেত্রে। আশা করি যদি ভোলা থেকে আমরা গ্যাস পাই সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান হবে। শুধু গ্যাস আর বিদ্যুতের অভাব নয়, প্রতিষ্ঠার 6 দশক পেরিয়ে গেলেও উৎপাদন বান্ধব হয়ে ওঠেনি বরিশাল বিসিক। শ্রমিকদের চিকিৎসার জন্য নেই স্বাস্থ্যকেন্দ্র, দুর্ঘটনা প্রতিরোধে নেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। শুধুমাত্র গুরুত্ব নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিসিকের প্রতি সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি চলমান সংকট দূর করে একটি আধুনিক মানের বিসিক নগরী গড়ে তোলা গেলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি গড়ে উঠবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির পাশাপাশি সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতিও। অমিত হাসান, এখন, বরিশাল। খানাখন্দ আর জলাবদ্ধতায় ডুবেছে পাবনা শহরের বেশিরভাগ সড়ক। বিশেষ করে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঝারি বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর এতে করে চলাচলে দুর্ভোগ সহ প্রায়ই ঘটে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা, আর শিগগিরই সংস্কার কাজ শুরুর কথা জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন মাসুদ রানা। সামান্য বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এমন চিত্র নিয়মিত চোখে পড়বে পাবনা শহরের প্রবেশদ্বার খ্যাত আতাইকুলা সড়কে। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। শুধু তাই নয়, শহরের বিভিন্ন সড়ক থেকে উঠে গেছে বিটুমিন আর খোয়া। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হার্ডওয়্যার ব্যবসায়ী দুলাল হোসেন আতাইকুলা সড়কে প্রায় 42 বছর ধরে ব্যবসা করেন, কিন্তু জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে কেনা বেচা হয় না তেমন। এর মধ্যে তো কোনো কাস্টমার আসতে পারে না, এমনি ব্যবসা খারাপ, তারপরে ওইটুকু না আসলে পরে তার কী অবস্থা হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো এগুলি তো তাড়াতাড়ি ঠিকঠাক করা দরকার। শহরের বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা, অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। সড়ক সংস্কারের প্রশাসনের উদ্যোগ নেই বলে জানিয়েছেন তারা। পানি নিষ্কাশন না হলে যত ভালো রাস্তায় হোক, রাস্তা টিকবে না, রাস্তা এই এলাকার মানুষের দুর্ভোগও কমবে না। যে ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনের যে ইমিডিয়েট কিছু অ্যাকশন পৌরসভার থাকা দরকার ছিল, সেটা এলাকাবাসী পায় নাই। পায়ে হেঁটে আসে, অনেক সময় গাড়িতেও আসে, গাড়িতে আসাটা খুবই রিস্ক, বড় বড় খালে গ্যাপ খালে মানে অনেক সময় গাড়ি উল্টেও পর্যন্ত যায়। পৌর কর্তৃপক্ষ বলছেন ইতিমধ্যে সড়ক সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রকল্প পরিচালক অনুমোদন দিলেই সংস্কারের কাজ শুরু হবে। আশা করি যে এই সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা ইভ্যালুয়েশন কমপ্লিট করে প্রকল্প পরিচালক মহোদয়ের নিকট আমরা পাঠিয়ে দেব। অনুমোদন আসলেই সেটা নোয়া হয়ে যাবে এবং কাজ আশা করি ইনশাল্লাহ শুরু হবে। পাবনা পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় 200 কিলোমিটার রাস্তা রয়েছে আর ড্রেন রয়েছে 150 কিলোমিটার। মাসুদ রানা, এখন, পাবনা। রয়েছে পর্যাপ্ত আলু, কিন্তু পাওয়া যাচ্ছে না ন্যায্য দাম, আর তাই অবিকৃতই রয়ে যাচ্ছে। আর এই সমস্ত অবিকৃত আলু নিয়ে বিপাকে পড়ছে জামালপুরের কৃষক আর ব্যবসায়ীরা। বাজারে চাহিদা কম থাকার কারণে অনেকে বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন আলু। উৎপাদন খরচের তুলনায় বাজারে কম দাম থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। আর কৃষি বিভাগ বলছে চাহিদার তুলনায় এবার উৎপাদন বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে নিয়মিত বাজার তদারকি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জুয়েল রানা। জামালপুর সদর উপজেলার ডেফুলিবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী গত বছর ভালো লাভ হওয়ায় চলতি বছর লিজ নেওয়া 40 একর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন। ভালো লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন তিনি। আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে আলুর দাম কমে যাওয়ায় 60 থেকে 65 লাখ টাকা লোকসান হবে তার। একবারে কম নয় বিক্রি করছি,
7 থেকে 8 লক্ষ টাকা ওখানে পাইছি। আর এখন যা বর্তমানে আছে 13 থেকে 14 টাকা কেজি দাম বিক্রি করা যায়, 14 টাকা নিতে চায় না আর কি। তো এই দামে আলু বিক্রি করলে আমরা একবার নিশ্চয় হয়ে যাবো। চলতি মৌসুমে জেলায় ৫,১০০ হেক্টর জমিতে ১,২২,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বিএডিসি সহ দুটি বেসরকারি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে ১১,৫০০ মেট্রিক টন আলু। এ পর্যন্ত ২৫% আলু হিমাগার থেকে বিক্রি হয়েছে, অথচ গত বছর ৭৫% আলু বিক্রি হয় এই সময়ে। কৃষকরা বলছেন আলুর উৎপাদন খরচ ও হিমাগার সংরক্ষণের ভাড়াসহ খরচ হয়েছে ২৮ থেকে ৩০ টাকা। বর্তমানে আলুর দাম কেজি প্রতি ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করছেন। এতে কেজিতে লোকসান হচ্ছে ১৭ টাকা। সরকার নির্ধারিত আলুর দর ২২ টাকায় বিক্রি করলে ক্ষতি কিছুটা কম হবে বলছেন কৃষক। ক্রেতা না থাকায় সেটিও পাচ্ছেন না তারা। 18 টাকা 20 টাকা কিনা হয়েছে, কোলেস্ট্রল 1200 27 টাকা বইরে গেছে। এখন আমরা এই আলু বেচতে আছি 12-13 টাকা কেজি। আমরা ব্যাংকের টাকা, সিজিতে বিভিন্ন খাতের টাকা এই আলুর সঙ্গে জড়িত, এখন আমার তো সব শেষ। এদিকে হিমাগারগুলোতে দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করেন শতাধিক শ্রমিক। দাম না থাকায় ব্যবসায়ীরা আলু বের করছেন না। এতে কাজ না থাকায় বেকার হয়ে পড়ছেন তারা, ফলে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। নেবারও বাড়তি, কাজ কাম কম, কামাই এবারে জিরো পয়েন্টে গেছে, আমরা কিস্তি দিতে পারতেছি না। হাজিরা পরে 200, 250, 300 এই টাকা নিজের পকেট খরচে চলে না একটা পুরুষ মানুষের। যদি বাড়ি বউ বাচ্চা আছে, মা আছে, এগুলো চলাফেরা আমার খুব কঠিন হয়ে গেছে। অপরদিকে মৌসুমের শেষে আলু বিক্রি না থাকায় হিমাগার কর্তৃপক্ষ বলছেন কৃষক আলু বিক্রি করতে না পারলে হিমাগারের ভাড়া পরিশোধ করতে পারবে না। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন মালিকপক্ষ। কৃষক আলু বিক্রি না করতে পারে তাহলে আমাদের ভাড়া দিতে পারবে না। আমাদের প্রতি মাসে অনেক টাকা খরচ, কারেন্ট বিল আসে প্রতি মাসে 7 থেকে 7.5 লক্ষ টাকা। তো এই অবস্থায় চলতে থাকলে তাহলে দুনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সরকার নির্ধারিত দর কার্যকর করতে এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে, জানায় কৃষি বিভাগ। সরকার যে 22 টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কৃষি বিপণন অধিদপ্তর জামালপুর 22 টাকা কোল্ড স্টোরেজের যে রেটটা নির্ধারণ করা হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য কাজ করছি এবং রেগুলার আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে কোল্ড স্টোরেজগুলো মনিটরিং করছি। এখন জামালপুর। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর এই খবরের বিস্তারিত জানানোর জন্য নগরীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো কি বলছে এবং পাশাপাশি কমিশনের বক্তব্য কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? সবকিছু একটু পরে জানাচ্ছি। অনেক শুরুতেই জানিয়ে রাখতে চাই যে ফরেন সার্ভিস একাডেমিতে আছি দোয়েল হলে। দেখছেন যে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত একটা পথ বের করতে জাতীয় ঐক্যমত্য কমিশন এখানে সভাটির আয়োজন করছে। বরাবরের মতো দেশের রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধি তারা এই সভায় অংশ নেবেন। এই মুহূর্তে যে খবরটি আপনাকে জানাতে পারি সেটা হলো যে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি এবং ঐক্যমত্য কমিশনের অন্যান্য যারা সদস্য তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং এরপর তারা কিন্তু এখানে আসবেন বেলা 11:30টায় এই জাতীয় ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদের সাংবিধানিক বা সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এই দলগুলোর সঙ্গে খোলাখুলি আলোচনা করবেন। যেটি আপনি জানতে চাইলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন কি বলছে, গতকালও এই জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এই সনদ বাস্তবায়নের উপায় কি হবে এটা নিয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করেছে এবং সেই সমস্ত বৈঠক থেকে তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে তারা চায় যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে 6টি দিক আলোচনা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষজ্ঞদের দিক থেকে দেয়া মতামতগুলো নিয়ে, সেই জায়গা থেকে এই যে একটা দীর্ঘ বিরতি গেল 17 সেপ্টেম্বরের পর আজকে এই যে 5 অক্টোবর এই বৈঠক যে আবার বসছে, এই আজকের এই বৈঠক
বিতর্ক মুক্ত হবে অনেকটাই এবং তারা সম্ভব দু একটি পথ নিয়ে কথা বলবে, এটি জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে। এর কারণ তারা মনে করছে যে এই দীর্ঘ বিরতির মধ্যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং তারা এই সনদ বাস্তবায়নের একটা কার্যকর উপায় বের করবে। অনেক জানিয়ে রাখি যে মোটামুটি 6টি দিক আলোচনা করা হচ্ছিল এই জুলাই সনদের 84 প্রস্তাবের মধ্যে, যেগুলো একেবারে সংবিধান সম্পর্কিত। এগুলো বাস্তবায়নের জন্য বিএনপি যেই দাবিটি করছিল, তারা আসলে এই নির্বাচনের আগে বা আগামী সংসদের আগে এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেয়নি। তারা বলছিল যে আগামী সংসদেই হবে, কিন্তু গতকাল আমরা দেখলাম যে এই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচনের দিনে গণভোটের একটা বক্তব্য বা প্রস্তাব দিয়েছে বিএনপির পক্ষ থেকে। এই ঐকমত্য কমিশনে যিনি প্রতিনিধিত্ব করেন সালাউদ্দিন আহমেদ, উনি দলটির স্থায়ী কমিটির সদস্য। এই গণভোটের কথা কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীও দাবি করেছিল, এছাড়া এনসিপি দাবি করছে হলো গণপরিষদ, এবং যেটি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আসছে যে একটা কনস্টিটিউশন অর্ডার বা সংবিধান আদেশ এটি জারির করে এই সনদ বাস্তবায়ন করা যায় কিনা এবং পরবর্তীতে সেটা গণভোট বা কিভাবে সেটিকে বৈধতা দেওয়া যায়, এই বিষয়গুলো কি হবে এটি আসলে এই বৈঠক শুরু হলে বা এই বৈঠক শেষ হলে জানা যাবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো এখানকার সবসময়ের খবর জানিয়ে দেওয়ার জন্য। অনেক সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে, যারা ছিলেন সেখান থেকে সবশেষ খবরাখবর। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া সমুদ্র ফ্লোটিলার নৌবহর থেকে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে তুরস্ক ফেরার পর এই অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী। তারা বলেন গ্রেটা থুনবার্গকে মাটির ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া সহ তাকে ইসরায়েলি পতাকায় জোর করে চুমু খেতে বাধ্য করা হয়েছে। এদিকে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আটক হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে নিরাপদে তুরস্কে পৌঁছেছেন 137 জন। এদের মধ্যে 36 জন তুরস্কেরই নাগরিক, অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী। এদিকটায় ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও শনিবার গাজার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রায় 70 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যদিও ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন হামাস সবুজ সংকেত দিলে গাজায় দ্রুত অস্ত্রবিরতির কার্যকর হবে। একই দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী কয়েকদিনের মধ্যে সকল জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পরেও উপত্যকাটিতে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। শনিবারও ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণ গেছে বহু মানুষের। যদিও ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ট্রাম্প গাজায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর আগের চেয়ে কমেছে অভিযানের তীব্রতা। টাইমস অফ ইসরায়েল আরও বলছে, মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব মেনে গাজায় হামলা বন্ধের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন নেতানিয়াহু ক্যাবিনেটের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এমন প্রেক্ষাপটে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে সব জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নেতানিয়াহু আরও দাবি করেছেন, জিম্মিদের রেহাই করা নিয়ে হামাস গড়িমসি করলে ইসরায়েল তা সহ্য করবে না। בזכות ההחלטות הנחושות שהובלתי יחד עם הממשלה ובזכות גבורת לוחמינו שלחצו את החמאס השבנו עד היום 207 מחטופינו। নেতানিয়াহুর ভাষণের কিছু সময় পরেই ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, প্রাথমিকভাবে গাজার নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। ট্রাম্প আরও জানিয়েছেন, এখন হামাস সবুজ সংকেত দিলে গাজায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকর হবে। এর আগে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে 20টি প্রস্তাব দেন তার কয়েকটি মেনে নেয় হামাস। সেখানে নির্দিষ্ট অঞ্চলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত ছিল না সংগঠনটি। এমনকি শনিবারও নেতানিয়াহু তার ভাষণে সাফ বলেছেন, গাজায় শান্তি ফেরানোর দ্বিতীয় ধাপে উপত্যকার স্পর্শকাতর অঞ্চল বা কন্ট্রোল অফ ডেভ জোনের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি সেনাদের। অন্যদিকে এত ইতিবাচক খবরের পরেও আশ্বস্ত হতে পারছেন না ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেরই আশঙ্কা, শেষ মুহূর্তে নেতানিয়াহু প্রশাসনের কারণে ভেস্তে যেতে পারে গাজায় শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টা।
Actually, we're here almost every night for the last 729 days, every Saturday night and sometimes during the weeknights too. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা আর নির্বাচনে কারচুপির অভিযোগে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। শনিবার রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার চেষ্টা করলে ক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে সংঘাতে জড়ায় পুলিশ। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান আর পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গেল বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই আসলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলো অভিযোগ করেছে নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসক দল জয় পেয়েছে। এরপর থেকেই সরকার ইউতে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে। এবার খেলার প্রসঙ্গ। বিসিবি নির্বাচনে তামিম ইকবালের মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে বেশ কয়েকজনের মনোনয়ন প্রত্যাহার। আর নির্বাচনের একদিন আগে অদৃশ্য কারণে লড়াই থেকে সরে গেছেন ক্লাব ক্যাটাগরির লুৎফর রহমান। আর যে কারণে আসন্ন নির্বাচনে ক্রিকেটের উন্নয়নে কাজ করার মতো দক্ষ সংগঠনের অভাব আছে বলে জানিয়েছেন বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। বিগত আওয়ামী শাসনামলে নাজমুল হাসান পাপনের একক আধিপত্যে চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্ষমতার মসনদে বসে থাকা পাপনের পাপেট হয়েছিলেন পরিচালক থেকে শুরু করে অনেক ক্রীড়া সংগঠকই। তাতে ক্রিকেটের উন্নয়নে যোগ্য সংগঠকরা পাত্তাই পাননি সেভাবে। তবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বিসিবির পরিচালনা পর্ষদের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আশার আলো জ্বলে বঞ্চিত সংগঠকদের মনে। ক্যাটাগরি 1 থেকে 18, ক্যাটাগরি 2 থেকে 30 আর ক্যাটাগরি 3 থেকে 3 জন সহ শুরুতে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন 51 জন। তবে তামিম ইকবাল সহ একে একে মনোনয়ন প্রত্যাহার করে চূড়ান্ত তালিকায় ছিলেন মোট 33 জন। নির্বাচনের একদম শেষ ক্ষণে ক্লাব ক্যাটাগরির লুৎফর রহমান সরে গেলে শেষ পর্যন্ত টিকে আছেন মাত্র 32 জন পরিচালক পদপ্রার্থী। দেশের ইতিহাসে ক্ষণে ক্ষণে রং বদলানো বিসিবির আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়েই এখন শঙ্কা প্রকাশ করেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। 6 অক্টোবর যদি নির্বাচন হয়ও যেই পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে এটা খুবই দুঃখজনক। খুব আশা করেছিলাম যে এবার একটা ভালো পরিবেশে নির্বাচন হবে, তরুণ প্রবীণ মিলিয়ে একটা ভালো সংগঠকরা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবে। আসলে কিছুই হয় না। এদিকে এই নির্বাচন ঘিরে নানান নাটকীয়তায় ক্রিকেটের মূল উন্নয়নে কাজ করার মতো দক্ষ সংগঠকরা হারিয়ে গেছেন ক্ষমতার লোভে লড়াইয়ে নামা প্রার্থীদের ভিড়ে। এমনটাই মনে করেন বোর্ডের সাবেক এই পরিচালক এবং ক্রীড়া সংগঠক। সামাল দেওয়ার মতো সেরকম দক্ষ ক্রীড়া সংগঠক সেরকম ভাবে আমার নজরে পড়ছে না। হাতে গোনা 2-4 জনকে দেখছি, বা 2-4 জন দিয়ে 5 জন দিয়ে কিন্তু এই মহাযজ্ঞ পরিচালনা করাটা কঠিন হয়ে যাবে। তাতে কি দাঁড়াবে? আলটিমেটলি ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত। তবে বিসিবি পরিচালনা পর্ষদের কাঙ্ক্ষিত এই নির্বাচন সময় মতো না হলে আইসিসি থেকে আসতে পারে বিধিনিষেধ। সেই শঙ্কাও বাতাসে উড়িয়ে দিতে চান না এই পরিচালক খন্দকার জামিল উদ্দিন। শরীফ রওশন, এখন, ঢাকা। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন বাণিজ্য। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন কোনো কোনো উপদেষ্টা। তাদের বিশ্বাস করাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল, অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে আবারও বৈঠকে ঐকমত্য কমিশন। 15 অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে সই নেওয়ার লক্ষ্য। ছুটির পর রাকসু নির্বাচন ঘিরে প্রচারণার মাঠে প্রার্থীরা। চাকসুর অনলাইন প্রচারণায় ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। পদ্মা সেতু হলেও জ্বালানি সংকটে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি দক্ষিণাঞ্চলে। বেশিরভাগ প্লট খালি বরিশাল বিসিক শিল্পনগরীর।
এবং হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত 70, সমুদ্র ফ্লোটিলা থেকে গ্রেটা থুনবার্গকে আটকের পর নির্যাতনের অভিযোগ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।